মোঘল এম্পায়ারে থাকা অবস্থায় যেহেতু আমরা একজন আরেকজনের চরিত্র সম্পর্কে জানি, সেই জানার মধ্য দিয়ে যে কিউমুলেটিভ এক্সপিরিয়েন্স এবং উইজডম মুসলিম কমিউনিটির ছিল, তারা বরাবরই বোধ করেছেন যে মুসলমানদের নেতৃত্বে, তাদের লিডারশিপে যেভাবে মাইনরিটিরা বাঁচতে পারে, থাকতে পারে, এইটা আদার ওয়ে রাউন্ড হয় না। এবং পৃথিবীর হিস্ট্রিতে দেখেন, মরিশ কমিউনিটির কথা মাত্র জিয়া ভাই বলে গেলেন, যে মুসলমানরা 700-800 বছর আন্দালুসিয়ান রিজিয়ন, আপনার আইবেরিয়ান পেনিনসুলা তারা শাসন করেছে, কিন্তু 700-800 বছরে এটা মানে মুসলিম মেজরিটি ল্যান্ড হয়নি। ইভেন টাইনি পার্সেন্টেজও ইনফ্যাক্ট আপনার মুসলমান হয়নি। ঠিক উল্টা দিকে দেখেন, এই একই কমিউনিটি স্প্যানিশ এবং পর্তুগিজরা যখন ইয়েতে গেছে, সাউথ আমেরিকাতে গেছে, 400 থেকে 500 বছরের ভিতরে ইন্ডিজিনাস যত ধর্ম ছিল সব নাই হয়ে গেছে, এবং ওই পুরো সাউথ আমেরিকা এখন খ্রিস্টান মেজরিটি হয়ে গেছে। এবং এক্স্যাক্টলি আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, যে আমরা মুসলমানরা অফ অ্যান্ড অন 700 থেকে 800 বছর দিল্লি শাসন করেছে। দিল্লির জনগোষ্ঠী কখনোই মুসলমান পপুলেশন 28% থেকে 30% ক্রস করে নাই। আর এই অবস্থা যদি হিন্দুদের অধীনে থাকে, বিজেপির অধীনে এরকম একটা সাম্রাজ্য থাকে 500 বছর, তাহলে সেখানে কি হবে আসলে? সেখানে গরুগুলো না খেয়ে মারা যাবে, সেখানে গরু ব্যবসায়ীরা গরু বিক্রি করতে পারবে না, কিন্তু মুসলমানের বাচ্চারা জীবিত থাকতে পারবে না। একসাথে মুসলমান আর গরু কবর দিবে তারা আর কি। তারা মানুষকে, মানবতাকে, মনুষ্যত্বকে এই লেভেলে নিয়ে আসছে আর কি। তাহলে সেই বাস্তবতাটা কিন্তু আমাদের যারা স্কলার ছিলেন সেই 19th সেঞ্চুরি আগে থেকে এবং পরে থেকে, স্যার সৈয়দ আহমেদ থেকে শুরু করে খেলাফত আন্দোলন, আল্লামা ইকবাল, মাওলানা মওদুদির লেখা, সবার লেখাতেই কিন্তু এই কনসার্নের কথা বারবার এসছে। কংগ্রেস হবার পরে জিন্না সাহেবের ভিতরে এটা নিয়ে একটু, উনি যেহেতু বাইরে ছিলেন, খুবই প্রোগ্রেসিভ মানুষ ছিলেন, ধারণা করেছেন ইংল্যান্ডে যদি সবাই মিলে আমরা থাকতে পারি, আমি মাইনরিটি, এখান থেকে এই মুম্বাই থেকে গিয়ে যদি আমি ব্রিটিশ কোর্টে প্র্যাকটিস করতে পারি, তো ইন্ডিয়াতে এটা সম্ভব, আমরা সবাই মিলে একসাথে থাকবো টাকবো। তো উনি যখন কংগ্রেসের প্রেসিডেন্ট হইতে পারলেন না, তখন কিন্তু উনি বুঝতে পারছেন যে আসলে বাস্তবতাটা ঠিক তিনি যেমনি ভাবছিলেন ব্যাপারটা এরকম না। এবং তারপর কিন্তু উনি কংগ্রেস ছেড়ে মুসলিম লীগে চলে আসছেন, আল্লামা ইকবাল ওনাকে ফেরত নিয়ে আসছেন দ্বিতীয়বার আবার। সেই জায়গায় দেখেন যে ফাইনালি এই যে আইডিয়া অফ ইন্ডিয়া, সেকুলার ইন্ডিয়ার ধারণাটা শেষ হয়ে গেছে ক্যাবিনেট মিশন প্ল্যানের মধ্য দিয়ে। ক্যাবিনেট মিশন প্ল্যানে কনভারসেশনে সবাই একমত হলো যে আমরা একটা প্ল্যান, মানে পয়েন্ট এ বি সি, 3টা রিজিয়নে পুরো ভারতবর্ষ ভাগ হবে, এবং সেখানে মুসলিম মেজরিটি, মাইনরিটি, এই জায়গাতে পিআর এর সিস্টেম থাকবে, কনস্টিটিউশনাল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন থাকবে। সেই বেসিসে কিন্তু জিন্না সাহেব কিন্তু আপনার মিটিং এর ভিতরে পাকিস্তানের ম্যাপ ছিঁড়ে ফেলছিলেন। তো বলছেন, ইফ দ্যাট ইজ দ্য কেস, ক্যাবিনেট মিশন প্ল্যান যদি বাস্তবায়িত হয়, তাহলে আসলে আমার লাহোর রেজলিউশনের উপর ভিত্তি করে নতুন রাষ্ট্র গঠন করার প্রয়োজন নাই। কিন্তু বাইরে এসে অ্যাগ্রি করার পরেও নেহেরু প্রেস কনফারেন্সে বললেন যে আমি ভিতরে কিন্তু অ্যাগ্রি করে আসছি ব্রিটিশদের সাথে, ট্রাই পার্টি মিটিং যেখানে হয়েছে, লর্ড মাউন্টব্যাটেন সহ সবাই মিলে অ্যাগ্রি করেছে। বাইরে এসে বলছে যে না, আমি এই পরিকল্পনার সাথে একমত না, কারণ লাল বাহাদুর শাস্ত্রী, প্যাটেল থেকে শুরু করে সবাই বলছে যে এতে তো আমাদের যে অ্যাবসলিউট ক্ষমতা কাঠামো এবং বড় স্টেট যেগুলো মুসলিম মেজরিটি, বেঙ্গল অ্যান্ড পাঞ্জাব, পপুলেশন ওয়াইজ মুসলিম মেজরিটি এবং রিচেস্ট, সবচেয়ে ধনী প্রভিন্স, এইটার নিয়ন্ত্রণ না থাকলে দিন শেষে ক্ষমতার কাঠামোতে আমাদের নিয়ন্ত্রণ থাকবে না। উনি পরবর্তীতে এসে ওনার রূপ বদলায় দিলেন। এন্ড এটার পরে তো আপনি জানেন, কলকাতাতে 46 এর ইলেকশন, ডাইরেক্ট অ্যাকশন ডে, এই সবকিছু মিলিয়ে সিচুয়েশন এমন জায়গাতে গেছে যে ওই যে হাইপোথেসিস যে একটা সেকুলার ইনক্রেডিবল ইন্ডিয়া তৈরি করা সম্ভব, সেদিন চলে গেছে। কিন্তু আম্বেদকরের মতো মানুষরা তখনও মনে করতেন, বোধ করতেন যে না, পারহ্যাপস একটা কনস্টিটিউশনাল ফ্রেমে এনে ইন্ডিয়াকে সেই জায়গায় নেওয়া সম্ভব। এবং দেখবেন যে আম্বেদকর প্রচন্ড ব্রাহ্মণ বিদ্বেষী মানুষ ছিলেন, এবং উনি বুঝেছেন যে ওনার কমিউনিটি, এই যে দলিত, অচ্ছুত, নমশূদ্র, এই কমিউনিটির জন্য এই ভারত আসলে অ্যাপ্রোপ্রিয়েট না। তারপরও যেহেতু ওনাকে সংবিধানের দায়িত্ব দিল, গান্ধী এবং নেহেরুর চালাকিটা দেখেন, ওনাকে সংবিধানের দায়িত্ব দিয়ে বলা হচ্ছে যে আপনি আমার ইন্ডিয়াটা কেমন হওয়া দরকার সবাই মিলে থাকার জন্য, সেটা রূপরেখা তৈরি করে দেন। উনি তখন বোধ করলেন যে না, ঠিক আছে, তাহলে হয়তো এবার একটা
বাস্তবতা তৈরি হতে পারে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এখনো কিছু কিছু অঞ্চলে আছে, কিছু কিছু স্টেটে আছে, কিন্তু মোটা দাগে সেই যে সংবিধান আম্বেদকর তৈরি করে দিয়েছেন, সেই সংবিধানের আলোকে ভারত রাষ্ট্রের সেই অধিকারের জায়গার যে রিপ্রেজেন্টেশন সেটা হয় নাই। না হওয়ার কারণে কিন্তু উনি হতাশ হয়ে গেছেন, দল ছেড়েছেন, রাজনীতি ছেড়েছেন, ধর্ম ছেড়ে দিয়ে বৌদ্ধ হয়ে গেছেন, মানে অল কাইন্ডস অফ ফ্রাস্ট্রেশন তার শেষ জীবনে। তাহলে এই যে ইতিহাসের ডটগুলো, এই ডটগুলো যেটা বোঝায় সেটা হচ্ছে যে আর্য সভ্যতার সকল আর্য তো সভ্যতা হয় না, একটা একটা ফ্যাসিস্ট রেসিস্ট আইডিওলজি, সেই জায়গার নেতৃত্বে আসলে কোনো সমাজ রাষ্ট্র সভ্যতা তৈরি হইতে পারে কিনা। এবং আমাদের এই ঐতিহাসিক কনক্লুশনের জায়গা হচ্ছে যে এই সোকল আরিয়ান রেস ইউরোপে ফেল করেছে, তারা জার্মানি ইটালিতে, ঠিক সোকল আরিয়ান রেস যারা দাবি করতেছে ভারত উপমহাদেশে সেন্ট্রাল এশিয়া থেকে এসে, তাদের এই সিভিলাইজেশন তৈরি করবার যে যে উদারতা সেইটা তারা করতে পারবে না। এবং এই যে 16% ব্রাহ্মণ আজকে পুরো ভারতবর্ষকে দখল করে রেখেছে, প্রত্যেকটা কাঠামো, তার অর্থ, এস্টাবলিশমেন্ট, মিডিয়া, ব্যবসা, গণমাধ্যম যা যা আছে সবকিছু দখল করে ফেলেছে। আমাদের পাশের স্টেটে 6% মাত্র হচ্ছে ব্রাহ্মণ, কিন্তু টোটাল গবেষণায় দেখা গেছে যে পশ্চিম বাংলার ক্ষমতার কাঠামোতে 90% রিপ্রেজেন্ট হচ্ছে এই 6%। একদম এক্স্যাক্টলি একটা জায়নিস্ট মেকানিজমে তারা এই রাষ্ট্র কাঠামোকে গড়ে তুলছে। এবং সংবিধান আছে, নিজেদেরকে সেকুলার বলছে, কিন্তু সমাজ থেকে জাতপাত তুলে দেবার জন্য কোনো আইডিয়া, কোনো উদ্যোগ এই কংগ্রেস বলেন, বিজেপি বলেন, তৃণমূল বলেন, কারো আলোচনাতে আপনারা শুনবেন না। কারণ তারা ওই আপার লেভেলে সবাই ব্রাহ্মণ, চিন্তায় তারা ব্রাহ্মণ আর্য, এরপরে হচ্ছে তারা দল, গোষ্ঠী, স্টেট, এই বাস্তবতাগুলোতে তারা নিজেরা নিজেদেরকে আলাদা আলাদা করে রাখছে। অতএব এই চ্যালেঞ্জের জায়গাতে এসে এখন প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন অফ মাইনরিটি। এখন এই কোশ্চেন অফ মাইনরিটির হিস্টোরিক্যাল সলিউশন তো আমরা দেখেছি। হিস্টোরিক্যাল সলিউশন হচ্ছে সেপারেট মাদারল্যান্ড। অন্য সকল সলিউশন আমরা দেখেছি এটা ওয়ার্ক করে নাই ভারতের ফ্রেমের ভিতরে। এখন এই প্রশ্ন হচ্ছে এই সেপারেট মাদারল্যান্ডের আইডিয়া ইন্ডিয়াতে থাকা যারা মাইনরিটি আছেন, যারা মুসলমান আছেন, খ্রিস্টান আছেন, তারা কিভাবে বিবেচনা করছেন। আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়ার মুসলমানদের আরো পর্যাপ্ত মাইর খাওয়া প্রয়োজন আছে তাদের এই সম্বিত ফিরে আসার জন্য। তারা এখনো মনে করছেন যে ইন্ডিয়ার এই সেকুলার ফ্রেমে তারা এখনো বসবাস করতে পারবেন, লড়াই করতে পারবেন, বেঁচে থাকতে পারবেন, যেটা 200-400 বছর ধরে অভিজ্ঞতার আলোকে মুসলমান নেতারা গত শতাব্দীতে বুঝেছিলেন সম্ভব না। এবং এই পর্যাপ্ত বিজেপির অধীনে থাকার জুলুম নির্যাতনের পরেও মুসলমানদের বক্তব্য শুনলে মনে হচ্ছে যে হ্যাঁ, দেয়ার আর প্রবলেমস, কিন্তু এটা আমাদেরকে সাংবিধানিক কাঠামোর মধ্যে সমাধান করতে হবে। এখন এই লড়াইতে আসলে আমাদের কি করার আছে? আমরা কি আসলে তাকে উস্কাইতে পারবো যে না আমরা অস্ত্র দিব, আপনারা মারামারি করেন? এটা তো সলিউশন না। এবং কাশ্মীরের ঠিকই বুঝেছে যে তার লড়াই ছাড়া ওখানে নাগরিক আকারে বেঁচে থাকার তার দ্বিতীয় কোনো পথ নাই। লড়াইয়ের বাইরে যারা দিল্লির সাথে লিয়াজো করে বেঁচে থাকতে চেয়েছে, এই আব্দুল্লাহ পরিবার, এই মাহবুবা মুফতির পরিবার, এই পরিবারগুলোর কি হয়েছে? গ্লানি, লজ্জাজনক ভাবে হাউস অ্যারেস্ট করে রাখে, জেলে নেয়, আবার আইনা মুখ্যমন্ত্রী বানায়, আবার জেলে পাঠায়, এই ধরনের জীবনযাপন দেখেছে। এর বাইরে কাশ্মীরের বড় জনগোষ্ঠী হচ্ছে লড়াই বেছে নিয়েছে। এখন এই যে সেকেন্ড থার্ড মুসলিম মেজরিটি এরিয়া যেটা ওয়েস্ট বেঙ্গল এবং আসাম, সেই জনগোষ্ঠীর ভবিষ্যৎ কি হবে? দিল্লিতে থাকা, উত্তরপ্রদেশে থাকা বিশাল মুসলিম জনগোষ্ঠীর যে লড়াই, এবং সেইখানে আমরা দেখতে পাচ্ছি না যে আসলে ভারতবর্ষে কোনো মুসলিম নেতৃত্ব যারা এইটাকে কালেকটিভলি এজ এ মুসলিম ইন্টারেস্ট আকারে, নাগরিক অধিকার আকারে রিপ্রেজেন্ট করতে পারছে। বরং দেখতে পাচ্ছি যে আমরা হুমায়ুন কবির টাইপের টাউট মুসলমান দেখতে পাচ্ছি প্রচুর সারা দেশে। দেখছেন না আপনারা, বিজেপি থেকে টাকা নিয়ে কিভাবে দল বানাইলো, বাবরি মসজিদ বানায়, কত বড় টাউট দেখেন। বিজেপি ক্ষমতায়, বিজেপির এইখানে 1 কোটির উপরে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, 30-35 লক্ষ মুসলমানের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই টাউট এসে বলতেছে সে বাবরি মসজিদ বানাবে পশ্চিম বাংলায়, এবং এটার জন্য সে টাকা চাইতেছে। আবার শুভেন্দুরে বলেন, অমুকরে বলেন, তমুকরে বলেন, আমাকে 1000 কোটি টাকা দিলে আমি এই পুরো সিচুয়েশন ম্যানেজ করতে পারবো। এই সব প্রভিন্সই দেখতে পাচ্ছি। এবং এই হুমায়ুন কবির মার্কা টাউটদেরকে দেখেন, এরপরে আবার মোদি এবং অমিত শাহ বক্তব্যগুলোতে উপাদান আকারে এইটাকে তারা আবার রেফার করে। আপনি দেখবেন মোদি এবং অমিত শাহ প্রত্যেকটা বক্তব্যে হুমায়ুন কবিরের নাম বলেছে।
কোনসে হুমায়ুন কবির আয়েগা, সে নাকি এইটা এখানে বাবরি মসজিদ বানাবে, এটা করতে দেওয়া হবে না। মানে তাহলে আপনি কি করছেন? আপনি মুসলিম বিদ্বেষ পরিকল্পিতভাবে যেন প্রচার করা যায়, বিজেপির রাজনীতির ফাঁদে পা দেওয়া যায়, কিসের বিনিময়ে? আপনি একটা এমপি হইতে চান। একদম টিপিক্যাল আমাদের হাসিনা আওয়ামী লীগ মার্কা রাজনীতি। আমি একটু এমপি হইতে চাই, মন্ত্রী হইতে চাই, দেশ বেঁচে দেওয়া লাগলে দিয়ে দিব, কোনো সমস্যা নেই, যা কিছু করা লাগে সব বেঁচে দিব। এখানে আমাদের ডিজিএফআই এর ভিতরে এনে রয়ের অফিস করা লাগবে, ঠিক আছে করে দেবো, সমস্যা নাই, আমি প্রধানমন্ত্রী থাকলেই হইল। একটু এমপি হইতে চায়। একইভাবে দেখবেন মুম্বাইতে, মহারাষ্ট্রে, দক্ষিণ ভারতে, উত্তরপ্রদেশে সব জায়গাতে কিছু মুসলিম ফিগার তৈরি হয়েছে যারা খুবই একটা সেপারেটিস্ট পলিটিক্স করতেছে। মুসলিম কমিউনিটির পলিটিক্সটাকে মূলধারায় না নিয়ে তারা নিজেরা একটা বিচ্ছিন্নতাবাদী রাজনীতি করতেছে। এবং এই বিচ্ছিন্নতাবাদী রাজনীতির রেজাল্ট কি দেখেন? 3টা না 4টা মুসলমান দল হয়েছে পশ্চিমবাংলায়। আপনি না কংগ্রেসে যাচ্ছেন, আপনি না তৃণমূল কংগ্রেসের পলিটিক্স করতেছেন, না আপনি নিজে কালেকটিভলি সবাইকে নিয়ে একটা নাগরিক রাজনীতি করছেন, না করে যেটা হচ্ছে আপনি নিজেকে পুল করে একটা প্রান্তিকে নিয়ে যাচ্ছেন এমন একটা পলিটিক্স করবার জন্য যেটা দিন শেষে বিজেপির রাজনীতিকে স্ট্রং করবে, স্ট্রেংথেন করবে। ব্রিটেনে জিয়া ভাই যদি লম্বা সময় ছিলেন, ব্রিটেনে আমরা একটা সময় আলাপ শুনেছি মুসলমানদের একটা রাজনৈতিক দল হওয়া উচিত। মানে এই স্টুপিড আলাপগুলো আমরা বাইরে দেখেছি, যে মূলধারার পলিটিক্সে না গিয়ে, ইনফ্লুয়েন্স না করে, লেবার পার্টির পলিটিক্সে না ঢুকে কিভাবে নিজেরা গেটোর ভিতরে আইসোলেটেড জীবনযাপন করবে। অতএব ইন্ডিয়ান মুসলমানদের গেটো তাদের নিজেদেরকে অ্যাড্রেস করতে হবে। আমাদের তরফ থেকে আসলে তেমন কিছু করবার নাই। গেটো পলিটিক্সের সলিউশন হচ্ছে, এবং এই জুইশ পিপলদের 1000 বছরের গেটো ইউরোপে, সেটা আমরা দেখেছি। এই গেটোতে থাকলে যে মাইন্ডসেট তৈরি হয়, আজকে ইন্ডিয়ান মুসলমানদেরও গত 20-30 বছরের মাইন্ডসেটে আমরা দেখতে পাচ্ছি সেই ঘেটো আইডিয়াগুলো মাথার ভিতরে ঘুরপাক করছে। এখন এটার লড়াই, তাকে লড়তে হবে। আমরা দোয়া করতে পারবো, আমরা পাশে থাকতে পারবো, আমরা আর কি করতে পারবো সে তাদেরকে বলতে হবে। কিন্তু দিন শেষে রাষ্ট্র আকারে সভরেন্টির কোশ্চেন যেহেতু এখানে জড়িত আছে, তাদের জন্য দোয়া করা ছাড়া এবং তাদের শুভবুদ্ধির উদয় হওয়া, কনভারসেশন, ডায়ালগ, অন্যান্য মুসলিম মাইনরিটি কান্ট্রিগুলোতে কিভাবে তারা সার্ভাইভ করছে, কোন কোন যুক্তি তর্ক সেখানে আলাপগুলো আসছে, সেগুলো শেয়ার করা, এর বাইরে আমাদের করার তেমন কিছু নাই। বাংলাদেশ রাষ্ট্র আকারে আমাদের কনসিকুয়েন্স দেখা দরকার, যে বিজেপির রাইস মুসলমানদের উপরে অত্যাচার, নির্যাতন এবং পরিকল্পিতভাবে পুশিং করবার মধ্য দিয়ে বাংলাদেশে কিন্তু রায়ট লাগানোর চেষ্টা বিজেপি আগামী কয়েক মাস পরে করবে। এখানে হিন্দুদের মন্দির পোড়ানো, বাড়িঘর, দোকানপাট জ্বালিয়ে দেওয়া, তারপরে আঘাত করা, হিন্দু মহিলাকে ধর্ষণ করা, এগুলো পরিকল্পিতভাবে করা হবে। এখানে করে ওই পারে বিজেপির নাটক মঞ্চস্থ করা হবে, ওই পারে তারপরে 100 মুসলমান মারা হবে, 2টা মসজিদ বুলডোজ করে দেবে, এইটার রেজাল্টে আবার এখানে 3টা মন্দির ভাঙা হবে, 200 হিন্দুর বাড়িঘর জ্বালায় দেওয়া হবে। এভাবেই কিন্তু রায়ট লাইক সিচুয়েশন তৈরি হয় হিস্ট্রিতে। এবং আমরা দেখতে পাচ্ছি বিজেপি সেই পলিটিক্সের দিকে এগোচ্ছে। আমাদের সিভিল সোসাইটি, আমাদের ওলামায়ে কেরাম যারা আছেন বাংলাদেশে, স্যাডলি সিভিল সোসাইটি তো আপনার খুবই, মানে ওই যে বাচ্চারা দেখছেন না ললিপপ খাওয়া দেয়, কথা বেশি বললে, কান্নাকাটি না করলে দামিয়ে ললিপপ মুখে দিয়ে দেয়। আমাদের সিভিল সোসাইটিতে এখন মোটামুটি সবাই এখন দামি যে ললিপপ আছে ওইটা চুষতেছে। কোথাও কোনো কথাবার্তা নাই। দেশে শুধু একটাই সংকট, হামে 500 লোক মারা গেছে। হাসিনা না বলে যে 6000 লোক গুম হয়েছে দেখবেন, এটা নিয়ে তারা কোনো মিটিং করেনি। 24,1400 মানুষ মেরে ফেলছে হাসিনা, এটা নিয়ে তাদের কোনো কান্নাকাটি নাই। হামে 500 লোক মারা গেছে, তাদের অন্তর নাকি জ্বলে যায়। তো এই জ্বলা যাওয়া সিভিল সোসাইটি দেখবেন এই শাহবাগী শুভেন্দুদেরকে নিয়ে পুরো আলাপ নাই বাংলাদেশে। বিজেপির রাইজ, তার পলিটিক্যাল কনসিকুয়েন্স অ্যাক্রস দ্য বর্ডার, ঢাকার রাজনীতি কিভাবে এফেক্টেড হতে পারে, এই টোটাল পলিটিক্স নিয়ে এখানে সিম্পলি কোনো আলোচনা নাই। আমাদের ওলামায়ে কেরাম তো এই খতমে নবুয়ত ছাড়া, মানে এই কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করা ছাড়া তাদের কাছে আর কোনো বড় কোনো আইডিয়াই নেই। মানে তাদের আইডিয়াগুলো এত বেশি সংকীর্ণ হয়ে গেছে যে রাষ্ট্র কাঠামোর মধ্য থেকে আলাপ করার কোনো জায়গা নাই। কিন্তু ওই রাষ্ট্রের ভাগিদার সেও হইতে চায়, ওই রাষ্ট্রের সে এমপি মন্ত্রী হইতে চায়। কিন্তু এই রাষ্ট্রের কনসিকুয়েন্স কি, বর্ডারের পলিটিক্সে আমার কনসিকুয়েন্স কি? এবং এর ভিতরে অনেক আলেম থাকবেন যারা বিজেপির পেরোলে আছেন, দেওবন্দ থেকে পড়ে আসছেন। দেওবন্দের মধ্যে রয়ের ইনফ্লুয়েন্স খুবই প্রচন্ড রকম আছে। তাবলিগ জামাত ভেঙে দিচ্ছে, এখানে অ্যাবসলিউট একটা ইফেক্টেড অস্ত্র তারা ব্যবহার করেছে। সময় সময় আমরা দেখেছি হেফাজতকে ইনফ্লুয়েন্স করে যে আওয়ামী লীগের কাছে নিয়ে আসছে, এর ভিতরে রয়ের ইনফ্লুয়েন্স আছে। অতএব এই ইনফ্লুয়েন্স যে আওয়ামী লীগের, দেওবন্দের ওলামায়ে কেরাম আছে, তাদেরকে দিয়ে দেখবেন যে বাংলাদেশে নতুন বয়ান তৈরির চেষ্টা করবে আগামী দিনগুলোতে। বিজেপির বয়ান ওই আলেমদের ভিতর থেকে হুমায়ুন কবির মার্কাটা আউট বের করবে।
অতএব এই যে কনসিকুয়েন্স গুলো আসতেছে সেইটা আমার সিভিল সোসাইটি, আমার আমার যে ডান অথবা বিরোধী দলের রাজনীতি যারা করছেন তাদের অধিকাংশ আদৌ বুঝতেছেন কিনা আমার আমার মনে হচ্ছে না। তাদের কথাবার্তা আচার আচরণে আমি দেখতে পাচ্ছি না সেটা, যে এইটা সিভিয়ারিটি, এবং এটা সিভিয়ারিটি গত শতাব্দীতে আমরা অলরেডি এক্সপিরিয়েন্স করেছি। নোয়াখালীর রায়ট, বিহারের রায়ট, কলকাতার রায়ট, লক্ষ লক্ষ মুসলমান নাই হয়ে গেছে। তারপর পাঞ্জাব রায়টের কথা তো নাই বললাম, যে অ্যাক্রস দ্য ট্রেন কিভাবে হাজার হাজার মুসলমানের শরীর কাটা রক্ত পাঞ্জাবে ফেরত পাঠাইছে পাকিস্তান অংশে। অতএব সেই জায়গা থেকে আজকে যারা এই উদ্যোগ নিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের কালেকটিভ কনসিয়াস যেন জেগে ওঠে যে এই সোসাইটিকে বাঁচিয়ে রাখবার যে লড়াই, আমার শত শত বছরের, মাহমুদ ভাই তো ওনার পিএইচডি থিসিসই করেছেন এই বেঙ্গল ফ্রন্টিয়ার নিয়ে, যে আনফিনিশ ব্যাটল, এখানে যুদ্ধ এখনো বাকি আছে। তো উনি এত তাড়াতাড়ি যে আবার বাকি যুদ্ধটা নগদে পরিণত হবে এটা আমরা বুঝি নাই আর কি। নিশ্চয়ই বিজেপির সাথে মাহমুদ ভাই কোনো সম্পর্ক আছে কিনা জানি না, এত দ্রুত বিজেপি কে পশ্চিম বাংলায় নিয়ে আসছেন। তো আমার মনে হয় যে লড়াইটা সামনে আসন্ন, আমরা যেন সবাই কালেকটিভলি উইথ কনসিয়াসনেস সেই স্ট্রাগলটা করতে পারি আমাদের কমিউনিটির জন্য। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।